আছে, দুজনেরই পরিবার আছে, সন্তান আছে, তবুও সে গাড়িটি না থামিয়ে মনির অবস্থা পরীক্ষা না করে, মনিকে সাহায্য না করে তারা দুজনই কাপুরুষের মতো পালিয়ে গেল। সেখানে একজন তরুণ, রক্তাক্ত তরুণ, যার রক্ত ঝরছে মাথা থেকে, তাকে ফেলে রেখে পালিয়ে গেল সেই নপুংসক দুজন। প্রিয় শিল্পকলার অনুরাগী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আসমা সুলতানা মিতা। গত 20 বছরের বেশি সময় ধরে আমি শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাস নিয়ে কাজ করছি। পুরনো পকেট থেকে উঠে এলো কবেকার শুকনো গোলাপ। কবেকার? কার দেওয়া? কোন মাসে? বসন্তে না শীতে? গোলাপের মৃতদেহে তার পাঠ্যযোগ্য স্মৃতিচিহ্ন নেই। স্মৃতি বড় উচ্ছৃঙ্খল। পূর্ণেন্দুপত্রী। ফুলের মৃত্যু হয়, নক্ষত্রের মৃত্যু হয়, এমনকি কবি বা শিল্পীরও মৃত্যু হয়, কিন্তু তাদের সৃষ্টি হয় অমর। বন্ধু ও বন্ধুত্বেরও মৃত্যু হয়, কিন্তু বন্ধুর স্মৃতি বেঁচে থাকে আজীবন। ওর পুরো নাম ছিল ইসমত মনি। জন্ম অক্টোবর মাসের 28 তারিখ, সার্টিফিকেট অনুযায়ী 1976 সাল। তবে মৃত্যুর সাল, দিন সবটাই সত্য, এমনকি কারণও। মনির মৃত্যু হয়েছে, কিন্তু বেঁচে আছি আমরা, বন্ধুরা। জীবনের খেলায় মনি নাকি আমরা জয়ী হলাম জানি না, তবে চিরকালের জন্য আমরা মনিকে ছাড়াই বেঁচে থাকার অপরাধে অপরাধী হয়ে রইলাম। 1998 সালের 27শে সেপ্টেম্বর ইসমত মনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায়। সড়ক দুর্ঘটনা নাকি রাষ্ট্রের অবহেলা, কোন বললেও হয়তো মিথ্যা বলা হবে না। 1998 সালের 27শে সেপ্টেম্বর থেকে আজ 2025 সালের 27শে সেপ্টেম্বর কবছর হলো আমি আর গুনি না। 1995 সালে ইসমত মনি ও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউটে অঙ্কন ও চিত্রায়ন বিভাগে ভর্তি হই। আমাদের সঙ্গে আরো অন্যান্য বন্ধুরাও ভর্তি হয়। সবাই মিলে আমরা হব 50-60 জনের মতো। ক্লাসে সহপাঠীরা সবাই মনিকে নীলাঞ্জন বলে ডাকত। যদিও ওর চোখের রং নীল ছিল না, চোখের রং ছিল গভীর কালো, কিন্তু ওকে নীলাঞ্জনা বলে কেন ডাকতো এই তথ্যটি আমার জানা ছিল না। মনির এক বান্ধবী থাকতো কলকাতায়, ওর নাম ছিল নীলাঞ্জনা। মনি সারাক্ষণ সেই নীলাঞ্জনা নামের মেয়েটির গল্প করত। এজন্য ওর সহপাঠীরা ভাবতো যে ও নীলাঞ্জনার প্রেমে মশগুল। এজন্য সবাই ওকে টিজ করে নীলাঞ্জনা বলে ডাকতো। মনি নীলাঞ্জনার প্রেমে পড়েনি। মনি এমনই। মনি ছিল এক বন্ধুসুলভ মানুষ। মনি এমনই। মনি জীবনের প্রেমে পড়েছিল। মনি ছিল এমনই বন্ধুসুলভ একজন খোলা মনের মানুষ, যে প্রতিটা বন্ধুর জন্য একই রকম ভালোবাসা ও অনুভূতি অনুভব করত এবং প্রকাশ করতে সংকোচ বোধ করত না। যদিও আমাদের দেশে হরহামেশায় আমরা ভালোবাসার থেকে ঘৃণাকে বেশি প্রকাশ করি, ঘৃণার চর্চাটা আমরা বেশিই করি। সেই মনির শুধু চোখ কেন, সারা শরীরই যে মৃত্যু যন্ত্রণায় এমন নীল হয়ে যাবে তা কে জানতো। লাশ কাটা ঘরে সে মুখ থুবড়ে পড়ে থাকবে মাত্র 24 বছর বয়সে, গলিত স্থবির ব্যাঙের মতো। জীবনানন্দের সেই মরা বেড়ালের মতো লাশ কাটা ঘরে মনি একদিন মুখ থুবড়ে পড়ে থাকবে, কে জানতো। সেই সময় সে কি নিজেই বুঝতে পেরেছিল
যে তাকে একদিন হাসপাতালের মর্গে অন্ধকারে শীতলতায় মুখ থুবড়ে পড়ে থাকতে হবে মাত্র 24 বছর বয়সে। এখন যৌবন যার, মৃত্যুর তার শ্রেষ্ঠ সময় নয় কোনোভাবেই। অকালে মৃত্যুই মৃত্যুর শ্রেষ্ঠ অবস্থান বলেছিলেন ইতিহাসের মমতাজ কন্যা জাহানারা বেগম। কিন্তু সব ক্ষেত্রে সেটা ঠিক নয়। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগেরও হয়েছিল অকাল এবং অপমৃত্যু। এই পৃথিবী হারিয়েছে একজন মহান শিল্পীকে, পরিবার হারিয়েছে একজন প্রিয় মানুষকে। সুতরাং যে মানুষটির অনেক কিছু দেবার আছে এই পৃথিবীকে, তার অকালে হারিয়ে যাবার অর্থ হলো সেই মানুষটির মাতৃভূমি এবং সারা পৃথিবী বঞ্চিত হলো তার সেই অবদানগুলো থেকে। শিল্প, সাহিত্য আর কবিতার স্থান ছিল ইসমতের হৃদয়ের খুব গভীরে। ইসমত ছিল বন্ধুসুলভ, সবার জন্য বন্ধুত্বের হাত সর্বদা সে বাড়িয়েই রাখত। আর অসাধারণ একটা গুণ ছিল তার, সেটি হলো সে প্রাণ খুলে হাসতে পারত। তার মুখে সারাক্ষণ হাসি লেগেই থাকত। সেই হাসি যেন ম্লান হবার নয়। গা দুলিয়ে দুলিয়ে হাসত, কথা খুব কম বলতো, যেটুকু বলতো সেগুলো অর্থবহ। আর আমাদের বাকিদের মতো অনাবশ্যক কথা বলে সে সময় নষ্ট করত না। সে কি বুঝে গিয়েছিল তার হাতে খুব অল্প সময় আছে এবং তাকে অনেক কাজ করতে হবে, অনেক ভালো ভালো কাজ, অনেক অর্থপূর্ণ কাজ, পৃথিবীর জন্য, মানুষের জন্য, শিশুদের জন্য। আমাদের সবার বন্ধু ইসমত মনি একদিন আমাদের চোখের আড়ালে আমাদেরকে না বলে চলে গেল, হারিয়ে গেল। জানি না আজও কোথায় গেল সে। যেন গভীর কোনো অভিমানে হারিয়ে গেছে সে সৌর জগতের নক্ষত্রের দেশে। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, যেখানে সে গিয়েছে সেখানে কি কমলা রঙের রোদ আছে? যেখানে সে গিয়েছে সেখানে কি আলোর রং কমলা রঙের? কারণ কমলা রং ছিল মনির খুব প্রিয়। মনে হয় ধ্রুবতারা আর অরুন্ধতী তার বন্ধু হয়েছে আজ। I'm not sure. I understand only a little. I can hardly see. But it seems to me that its singing has the color of damp violet, of violets that are at home in the earth, because the face of death is green, and the look death gives is green, with the penetrating dampness of a violet leaf, and the somber color of embittered winter. Nothing but death. By Pablo Neruda. মনির সঙ্গে তৃতীয় বর্ষ পর্যন্ত একসঙ্গে পড়ার সৌভাগ্য হয়েছিল আমার। প্রথম বর্ষের ক্লাসের পর আমাদের দ্বিতীয় বর্ষের ক্লাসের জন্য রাজনৈতিক কারণে অনেকগুলো মাস অপেক্ষা করতে হয়েছিল। সেই সময়টার দিকে মনির সাথে আমার বন্ধুত্বের শুরু। একই ক্লাসে 3 বছরের বেশি পড়ার পরেও মাত্র 7 মাসের মতো ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। ইসমত মনি এ যাবৎ কাল পর্যন্ত আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। মনি চলে গেছে, রয়ে গেছে সময়, রয়ে গেছে চারুকলা, রয়ে গেছে কবিতার বই, জল রঙের টিউবগুলো, আঁকার জন্য কেনা সাদা কাগজগুলো। রয়ে গেছি আমরা বন্ধুরা। আমাদের সবাইকে ও ভিংচি কেটে একা করে চলে গেছে চিরতরে। চারুকলার ঠিক উল্টো দিকে মোল্লার চায়ের দোকান। সেখানে আমরা সবাই মিলে চা খেতে যেতাম। 1995 থেকে 1998 সালের সময়গুলোতে আমরা যখন চা খেতে যেতাম,
সেই সময় ট্রাফিক এখনকার মতো এত ভয়াবহ না হলেও শাহবাগের এই জায়গাটা সবসময়ই ব্যস্ত থাকে। তখন ক্লাসের সবাই আমরা হই হুল্লোড় করতে করতে মোল্লাতে যেতাম, কিন্তু আমি খুব ভয় পেতাম রাস্তা পার হতে। আমার বয়স আর কত, 21 বা 22। আমার সেই ভীতু আমিকে দেখে মনি খুব হাসতো। মনি আমাকে নিয়ে হাসতো, তবে কিন্তু ও ঠিক বন্ধুর দায়িত্বটি পালন করত। সে নিজেকে দিয়ে আড়াল করে করে আমাকে রাস্তা পার করিয়ে দিত। আমার অন্যান্য বন্ধুরা আমাকে ভয় দেখানোর জন্য হঠাৎ করে চিৎকার করে উঠত, আর মনি আমাকে রাস্তা পার করিয়ে দিত যাতে আমি নিরাপদে গিয়ে ওদের সাথে বসে চা খেতে পারি। কিন্তু মনি কি সেই নিরাপত্তা পেয়েছিল? সে কি নিরাপদে ঘরে ফিরতে পেরেছিল? না, পারেনি। সেই 27শে সেপ্টেম্বর 1998 সালে মনি নিরাপদে ঘরে ফিরতে পারেনি আর। মনির মৃত্যু হয় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায়। Goodbyes are only for those who love with their eyes. Because for those who love with heart and soul, there is no such thing as separation. রুমি। শিল্পীদের মৃত্যু হয় রাস্তায়। শিল্পীরা মুখ থুবড়ে পড়ে থাকে লাশ কাটা ঘরে। আমাদের প্রিয় দেশের চিত্র আঁকলে এর থেকে সুন্দর করে আমি কোনো চিত্র আঁকতে পারবো না। আমার প্রিয়তম বন্ধু মারা গেল সড়ক দুর্ঘটনায়। আমার বয়স তখন 22। মৃত্যুর সাথে সেটাই আমার প্রথম পরিচয়। আমার খুব কাছের কাউকে আমি হারিয়ে যেতে দেখলাম এই প্রথম। যে তরুণটি আমার পাশে বসে স্টিল লাইফ আঁকত, যে আমার পাশে দাঁড়িয়ে ফিগার ড্রয়িং করত, যে লাইব্রেরিতে বসে বই পড়ত, সে হঠাৎ করে হারিয়ে গেল। আমার 22 বছরের তরুণ মন কোথায় যাবে? কার কাছে যাবে? কার সাহায্য নেবে? কেউ ছিল না পাশে। কাউকে পাইনি যে আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। আজীবন খুঁজে বেরিয়েছি উত্তরদাতাদেরকে, পাইনি। কেউ পারে না উত্তর দিতে। সবাই প্রশ্ন করতে জানে। সবাই পারে মন গড়া শব্দের সালাদ বানাতে। অথচ মনি আর আমি একসময় দুজনে খুব তর্ক করেছি, আলোচনা করেছি, শিল্প চর্চা করেছি, সাহিত্য নিয়ে কথা বলেছি, কবিতা নিয়ে আলোচনা করেছি, কবিতা আবৃত্তি করেছি। আমাদের আগ্রহের ক্ষেত্র ছিল শিল্পকলা, সাহিত্য, সিনেমা, সঙ্গীত, ভাষা, প্রকৃতি, বাক স্বাধীনতার চিন্তা, সমাজ ও সংস্কৃতি, পৃথিবী, মানুষ, শিশু, আরো বহু কিছু। এবং আমরা অনেকের প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করেছি। দ্বিতীয় বর্ষে জল রঙের প্রশিক্ষণ শুরু হলে একবার আমি তাড়াহুড়ো করে বাসায় ফিরতে গিয়ে জল রঙের ব্যাগটা ভুলে ফেলে আসি চারুকলায়। ঘরে ফেরার সময় মাঝপথে গিয়ে আমার মনে পড়ে আমি রঙের ব্যাগটা ফেলে রেখে এসেছি। আমি রিক্সা ঘুরিয়ে নিয়ে ফিরে যাই চারুকলায়। তুমুল বৃষ্টি হচ্ছিল। মনি আমাকে ফিরতে দেখে খুব হাসল। কারণটা না জেনেই ও হাসতেই থাকলো, কারণ ও এইমাত্র আমাকে বিদায় জানিয়েছে। আমাকে ফিরতে দেখেই অনুমান করে ফেলেছে যে কিছু একটা হয়েছে বা আমি কিছু একটা ভুলে গেছি। এমন করে কেউ কখনো হাসে? আমি অন্তত দেখিনি কাউকে এমন করে হাসতে। সে হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। না নিজে কিছু বলতে পারলো, না আমাকে কিছু বলতে দিল। মনির হাসতে লাফিং গ্যাস লাগে না। আমাদের এক সহপাঠী একদিন মজা করে বলেছিল,
এই ছেলেটা একদিন হাসতে হাসতেই মারা যাবে। ওর কথাটাই সত্যি হলো। মনি হাসতে হাসতেই মারা গিয়েছিল। এমন করে কেউ কি মারা যায়? হাসতে হাসতে কেউ কি মারা যায় সবাইকে কাঁদিয়ে? তাই হয়তো হবে, কে জানতো। ওর হাসি থামানোর নয়, ওর হাসি সংক্রামক রোগের মতো। ও হাসলে আমরাও হাসতাম, এবং সেই হাসি আর থামার নয়। হারানো রঙও তো ফেরত পাওয়া যায়। হারানো বন্ধু কি ফেরত পাওয়া যায়? সেই বছরের শেষের দিকে আমাদের বার্ষিক প্রদর্শনীর বাছাই চলাকালে শিক্ষকদের মধ্যে একজন সিনিয়র শিক্ষক ও আমাদের দেশের বিখ্যাত চিত্রশিল্পী, তিনি মনির কাজ নিয়ে খুব অপমানজনক একটি মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন জল রঙের একটি অংশ কেটে ফেলে দিতে। শিল্পীরা বুঝতে পারবেন তাদের কাজকে কেউ যদি আংশিকভাবে কেটে ফেলে দিতে বলে তাহলে কেমন অনুভূতি হতে পারে। সেই বিশেষ জায়গাটি যদি হয় সেই শিল্পীর প্রিয় একটি জায়গা, সেই শিল্পকলার অংশ থেকে যদি শিল্পীর প্রিয় অংশটি বাদ দিয়ে দেয়া হয়, তবে সেই শিল্পকর্মের কোনো অর্থ থাকে না। মনি সেই সময় রাঙামাটি, বান্দরবন, বন জঙ্গল, ঝর্ণার জল সবকিছু জল রঙে এঁকে নিয়ে আসতো। সেই সময় আমরা এসব ভাবতেও পারতাম না। মনির শিক্ষকদের কোনো সাজেশনের পুরো প্রয়োজন ছিল না। ও নিজেই ছিল একটা ইনস্টিটিউশন। সে নিজের মতো করে কাজ করে বেরিয়েছে, কিন্তু শিক্ষকদের মনোপুত হয়নি। কিন্তু মনি ছিল তার নিজের কথায় ও কাজে অনড়। কারণ মনি কিংবা আমি কেউই তোষামোদ করতে জানি না। রাজনীতি তো প্রশ্নই ওঠে না। আমাদের রক্তে শুধুই শিল্পকলা প্রবাহিত হয়। আমরা মানতেও পারতাম না এসব অনিয়ম। আমরা কোনোদিন কারো কাছে মাথা নত করিনি বা আপোস করিনি। এই দেশটাকে মনি যতটুকু ভালোবেসেছিল সেটা ওই শিক্ষকদের মধ্যে অনেকেই বাসেননি। মনির খুব মন খারাপ হয়। ও বার্ষিকীতে ছবি জমা দেবে না বলে ঠিক করে, এবং সে বলে আমি আমার ছবি কোনোদিনও কাটবো না। অনেকেই বলে যে মানুষ নাকি মৃত্যুর 40 দিন আগেই বুঝতে পারে। মনি কি বুঝতে পেরেছিল? মনি খুব মনকষ্ট নিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিল। আনমনা থাকতো শেষের দিনগুলোতে। আমাদের বলল, তোমরা কাজ জমা দাও, প্রদর্শনী করো, আমি করব না, আমাকে বাদ দাও। মনি আমার দেখা প্রথম একজন মুক্তমনা মানুষ, যার বেড়ে ওঠার ক্ষেত্র বাংলাদেশ হতে পারেনি। হায় রে আমার দেশ। মনির মৃত্যুর কিছুদিন আগে একদিন চারুকলাতে এসে আমাকে ওর পকেটের ডায়েরিটা দেখালো। তখন আমাদের হাতে হাতে মুঠোফোন ছিল না, না ছিল স্মার্টফোন। মনি ছিল একদম ভিন্ন, আর সবার থেকে সে আলাদা। শুধু প্রতিভাবানই নয়, এমন শিশুর মতো মন, বন্ধুসুলভ মানুষ আমি খুব কম দেখেছি। সে সব বন্ধু বান্ধবের জন্ম তারিখ লিখে রাখতো তার সেই ডায়েরিতে। আমাদের যখন ফোন ছিল না, তখন আমরা ওই পকেট ডায়েরিতে সবার ফোন নাম্বার, ঠিকানা এই সমস্ত কিছু লিখে রাখতাম। মনি ডায়েরিতে যে জন্ম তারিখ লিখে রাখতো বন্ধু বান্ধবের, সে ঠিক মনে করে আবার সবার জন্য তাদের জন্মদিনে গিফট নিয়ে আসতো। মনি সে সময় বল পয়েন্ট পেনে অভ্যস্ত হতে পারেনি। সে ফাউন্টেন পেন ভালোবাসতো। কালি দিয়ে কাগজে সে লিখত। সেই বৃষ্টিতে তার ফাউন্টেন পেনের লেখা
সবার নাম ঠিকানা মুছে গেছে, লেখা সব ঝাপসা হয়ে গেছে। মণি তার সেই স্বভাব সুলভ হাসিতে গড়িয়ে পড়ে আমাকে সেই পকেট ডায়েরিটা দেখালো। মনির মৃত্যুর আগেই সব চিহ্ন মুছে গেছে। মনির মৃত্যুর আগেই ওর ডায়েরির সব ঠিকানা মুছে গেছে। এটা কি কোনো সাইন ছিল? আমরা কি সেদিন বুঝতে পেরেছিলাম সেই সাইনটা? For life and death are one, even as the river and the sea are one. কাহলিল জিব্রান। চারুকলায় যখন গ্রীষ্মকালে আম ধরে, তখন বাইরে থেকে অনেকেই আসে ঢিল ছুঁড়ে সেই আম পাড়ার জন্য। এমন একবার অনেকেই ঢিল ছুঁড়ে ছুঁড়ে কাঁচা আম পাড়ছে, মনির সঙ্গে ওর বন্ধু মাহবুব। মনি কিন্তু গোপনে গোপনে ওর গরিব বন্ধুদেরকে আর্থিকভাবে সাহায্য করত। কিন্তু কিভাবে করত? ও তো একজন ছাত্রই ছিল, মাত্র 24 বছরের। তারপরেও কেন জানি হয়তো নিজের পকেট খরচে বাঁচিয়ে ও একে ওকে সাহায্য করত। এতিমখানাতে শিশুদের জন্য পয়সা দিত, কিন্তু কিভাবে করত আজও আমার কাছে এক রহস্য। সেই যে ঢিল ছুঁড়ে আম পাড়ছিল সবাই, এমন একটি অর্ধেকখানা ইটের সমান বড় একটি ঢিল এসে পড়ল আমার পায়ের ঠিক কাছে। সেই ঢিলটি আমার দিকে যে ধেয়ে আসছে সেটা আমি বুঝে ওঠার আগেই মনি এবং মাহবুব বুঝে ফেলেছিল। ওরা চিৎকার করে আমাকে বলছিল যে তুমি নড়ো না, ওখানেই দাঁড়িয়ে থাকো। আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। 20 সেকেন্ড পরে দেখি বিশাল একটি ইটের টুকরো এসে পড়লো আমার পায়ের কাছে। মনি আমাকে বাঁচিয়ে দিয়ে গেল, কিন্তু নিজের জীবনটাকে বাঁচাতে পারল না। মনির স্বপ্ন ছিল বড় মাপের শিল্পী হওয়ার। অনার্সের জন্য সাহিত্য ছিল ওর প্রথম পছন্দ, আর আমার দ্বিতীয়। শিল্পকলা ছিল ওর দ্বিতীয় পছন্দ, আর আমার প্রথম। তবে ও ছিল ক্লাসের সেরা ছাত্র, আমিও ওর কাছাকাছিই ছিলাম। মনি শুধু শিল্পীই নয়, ও কবিও। প্রকৃতি প্রেমী বললে কম বলা হবে। যে কোনো মানুষের দুঃখ কষ্টে ও পাশে গিয়ে দাঁড়াতো। শিশুদেরকে খুব ভালোবাসতো এবং শিশুদের জন্য বিভিন্ন চ্যারিটিতে ও অল্প বিস্তর সামর্থ্য থেকে দান করবার চেষ্টা করত। তবে ও গুণগুলো নিয়ে কোনোদিন রাষ্ট্র করে বেড়াতো না। ওর মৃত্যুর পর নানা লোকের মুখে আমি শুনেছি এসব কথা। মনির ঘরের সামনে ছিল ছোট্ট একটি কামরাঙ্গা গাছ। একবার বন্যায় সেই গাছটিও মারা গেল। সেই গাছ হারানোর কষ্ট, সে কি কষ্ট মনির! সে কষ্ট ও কি জানতো ওর গাছের মতো ও একদিন হারিয়ে যাবে? In city and in forest, they smiled like me and you. But now it's come to distances, and both of us must try. Your eyes are soft with sorrow. Hey, that's no way to say goodbye. Leonard Cohen. তো দেশ তার এমন একজন কোমল মনের শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে না, সেই দেশের শিল্পীরা কিভাবে বেঁচে থাকবে? নিরাপদে শিল্পচর্চা করবে, দেশের নাম বিশ্বে ছড়াবে। শিল্পীর যদি মৃত্যুই হবে, তবে জন্মের কি প্রয়োজন? 1998 সালে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করেছিলাম।
সেই প্রয়োজনে মণি তার ছোট বোনের বাসায় ইন্দিরা রোড থেকে রওনা দেয় ফার্ম গেটের দিকে। সেই মণি আর ঘরে ফেরেনি। তাকে আর কেউ কোনো দিনও দেখেনি সেদিনের পর থেকে। মনির বাসা ছিল বাসাবো। বন্যার কারণে বাসাবো থেকে শাহবাগ যাতায়াতে কষ্ট হবার কারণে বোনের বাসা ইন্দিরা রোডে গিয়ে ওঠে। আর আমি চলে গিয়েছিলাম রাজবাড়িতে। সেই প্রদর্শনীর উদ্যোক্তা মূলত মনিই ছিল, এবং সেই প্রদর্শনীর প্রয়োজনে মনি তার ছোট বোনের বাসা ইন্দিরা রোড থেকে ফার্ম গেটের দিকে রওনা দেয়। সেই মনির আর ঘরে ফেরা হয়নি। 98 সালে অনেক বন্যা হয়। বন্যার কারণে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে কারণে মনি তার নিজের বাসা বাসাবো ছেড়ে ছোট বোনের বাসা ইন্দিরা রোডে এসে ওঠে। বন্যার কারণে আর ফিরতে পারিনি। মনির মৃত্যুর আগে ওর সাথে আমার দেখা হয়নি 2 মাসেরও বেশি সময় ধরে। আমি মনিদের বাসায় বারবার ফোন করি, মনির খোঁজ নেয়ার চেষ্টা করি, কিন্তু ওর মা জানায় মনিকে কেউ খুঁজে পাচ্ছে না। পুজোর সময় ছিল সে সময়। মনির মা ভেবেছে মনি বন্ধুদের সঙ্গে পুজো দেখতে গেছে, কিন্তু 2-3 দিন ধরে ওকে কেউ খুঁজেই পায়নি। কিন্তু কেউ খারাপটাও ভাবেনি। কেউ ভেবেছে ও বোনের বাসায়, বোন ভেবেছে মায়ের বাসায়, মা ভেবেছে বন্ধুদের সাথে পুজো দেখে বেড়াচ্ছে, বন্ধুরা ভেবেছে পরিবারের সাথে আছে। সে সময় এত ফোন ছিল না, ফেসবুক ছিল না যে 5 মিনিট পর পর সবাই সবার খোঁজ নেবে। সে সময় ছিল অ্যানালগ ফোনের সময়। কিন্তু মনি যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, বহু দূরে চলে গেছে অলরেডি, সে খবর কেউই জানে না। কেউই জানে না বাংলার আকাশে বাতাসে মনি আর নিঃশ্বাস নিচ্ছে না। 1998 সালে এপ্রিল মাসে আমার জন্মদিনে মনি আমাকে জয় গোস্বামীর যতগুলো প্রকাশিত বই ছিল সবগুলো উপহার দিয়েছিল। কারণ আমি কবিতা পড়তে পছন্দ করি। মনি তো অবশ্যই কবিতা পড়তে পছন্দ করত। কিন্তু এভাবে কেউ কাউকে সবগুলো কবিতার বই উপহার দেয়? আমাকে অন্তত কেউ কখনো দেয়নি। তার আগের বছরে ও আমাকে দিয়েছিল নিজে হাতে করা একটা ব্লক প্রিন্টের শাড়ি। সেটাই ছিল আমার জীবনের প্রথম শাড়ি। মনি এভাবে সবার জন্মদিন মনে করে সবার প্রিয় জিনিসটা হাতে তুলে দিত। এমন নয় যে একমাত্র আমাকেই দিয়েছিল। মনিকে আমি দিয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। ওকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কোন বই প্রয়োজন? ও বলেছিল প্রথম আলো। পরের বারও জিজ্ঞেস করেছিলাম। মনি তার জন্মদিনের ঠিক 1 মাস আগেই মারা যায়। ভালো হলো, আমার পয়সাগুলো বেঁচে গেল, মনিকে কোনো উপহার দিতে হলো না। মনি মৃত্যুর আগে খুব সংকোচে ওর সংগ্রহে থাকা একটি ছোট্ট কবিতার বই আমাকে দিয়ে যায়। সংকোচ ছিল কারণ কবিতার বইটা ছিল খুব পুরাতন এবং ছেঁড়া। সে বলেছিল এটা ও নীলক্ষেতের পুরনো বইয়ের দোকান থেকে কিনেছিল। ছেঁড়া বলে, পুরাতন বলে আমাকে দিতে লজ্জা পাচ্ছিল। কিন্তু কেন দিয়েছিল? ও কি তাহলে বুঝতে পেরেছিল যে এগুলোর ওর আর দরকার হবে না? এখন আমি ভাবি, প্রতিটা ঘটনাকে আমি ছোট ছোট পাজলের মতো করে যখন একসাথে করি, তখন অনেক প্রশ্ন জাগে মনে। কেন মনি এই কাজটা করেছিল? কেন কবিতার বইটা আমাকে দিয়ে দিয়েছিল? কোনো অর্থ খুঁজে পাই না।
তাহলে কি ও সবটাই বুঝতে পেরেছিল? সুধা তোমাকে ভোলেনি, সুধা ভুলে গেছে। ভুলে যাওয়া তার কাজ, নইলে একা সে বাঁচবে কেমন করে? জয় গোস্বামী। ২৭শে সেপ্টেম্বর ১৯৯৮ সালের দুপুরের দুটোর দিকে মণি যখন ফার্ম গেটের দিকে হেঁটে যাচ্ছিল, তখন দ্রুতগামী একটি গাড়ি বা কার তাকে পেছন থেকে ধাক্কা মারে। সেই ধাক্কাতে মণি উঠে যায় অনেক উঁচুতে, শূন্যে। তারপরে গাড়িটি তাকে সেই অবস্থায় ফেলে রেখে চলে যায় আরো দ্রুত গতিতে। গাড়ির চালক ছিল প্রভাবশালী একজন রাজনীতিবিদ। তাকে কে ধরবে? বন্যার সেই সময়টাতে ঢাকা শহর বেশ খালিই ছিল। এত তাড়াহুড়ো করবার কোনো কারণ নেই তো। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির চালক মাতাল ছিল এবং গাড়ি চালাচ্ছিল খুব অদ্ভুত গতিতে। গাড়ির আশেপাশের প্রত্যক্ষদর্শীরা ভেবেছিল এটি কোনো চলচ্চিত্রের শুটিং হচ্ছে। তার আশেপাশে কোনো ক্যামেরা দেখতে না পেয়ে যখন বুঝলো এটা একটি সত্যিকারের ঘটনা, তখন সবাই ছুটে আসে মণিকে সাহায্য করতে। কিন্তু কর্মরত পুলিশ মণিকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানায়, কারণ তখন তার বদলির সময়। তার পরিবর্তে সেখানে অন্য একজন পুলিশ কর্মকর্তা আসবে, সেই অজুহাতে সে মণিকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। সে কারণে সাধারণ মানুষেরা ছুটে আসে মণিকে সাহায্য করতে। এমন একটা সময় একজন মানবদরদী স্কুল ছাত্রী মণিকে একটি বেবিতে করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। সেই যে গাড়ির চালক যে মণিকে ধাক্কা দিয়েছিল, সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ ছিল। তার পাশে আরো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ বসা ছিল। দুজনই ঘর আছে, দুজনেরই পরিবার আছে, সন্তান আছে। তবুও সে গাড়িটি না থামিয়ে, মণির অবস্থা পরীক্ষা না করে, মণিকে সাহায্য না করে তারা দুজনই কাপুরুষের মতো পালিয়ে গেল। যে কোনো সভ্য দেশ হলে সেই ঘটনার স্থানে দুজনকেই থামতে হতো এবং ভিকটিমকে সাহায্য করতে হতো। পুলিশ না আসা পর্যন্ত ওখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু আমরা তো সভ্য নই, অমানবিক ও পশুর অধম। সেখানে একজন তরুণ, রক্তাক্ত তরুণ, যার রক্ত ঝরছে মাথা থেকে, তাকে ফেলে রেখে পালিয়ে গেল সেই নপুংসক দুজন। এভাবে রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ মরছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। মৃত্যুর পরে রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা মেডিকেলের বিছানায় মণিকে ফেলে রাখা হয় দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৯টার দিকে মণি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে জানতে পেরেছি সে কথা। আমি তখনও রাজবাড়িতে, প্রচণ্ড ঝড়ের দিন সেদিন। রাজবাড়িতে লোডশেডিংয়ে সারা রাজবাড়ি অন্ধকার। ঠিক রাত ৯টায় আমি টের পাই মানুষের নিঃশ্বাসের শব্দ। আমি শিউরে উঠি, আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। অজানা কারণেই। আমি জানি না যে আমার বন্ধু এই পৃথিবী ছেড়ে চলে গেছে বহুদূর। আমার জানার কথাও না। মানুষের নিষ্ঠুরতার কথা জানা যায়, কিন্তু এই নিষ্ঠুরতার যেন কোনো তুলনা হয় না। আমরা খুব দোষারোপ করি পাকিস্তানিদের, কিন্তু কেউ কি আমরা ভেবে দেখেছি একটি যুবকের জন্ম স্বাধীন বাংলাদেশে,
বাংলাদেশের জন্মের মাত্র 4 বছর পরেই তার জন্ম। সে 25 বছরও বেঁচে থাকতে পারল না তার মাতৃভূমির মাটিতে। তার কি অপরাধ ছিল? সে দেশকে ভালোবাসতো, সে মুক্তমনা ছিল, সে ছিল শিল্পী, কবি। সে যখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বিছানায় দুপুর থেকে রাত 9টা পর্যন্ত মৃত্যুর সাথে লড়ছিল, স্বাধীন বাংলাদেশের সরকারি হাসপাতালে, যেখানে কাজ করে দেশের সেরা চিকিৎসকরা, মেডিকেলের ছাত্ররা, যারা নিজেদেরকে সেরা ছাত্র বলে দাবি করে, যারা বিদেশে হাজার হাজার ডলার কামায়, সেখানে কাজ করে শত শত নার্স, শত শত বোন, মা, নারী, অসংখ্য কর্মচারী। কারোর মনে এতটুকু দয়া হয়নি মনির জন্য? কারোর মনে এতটুকু মায়া হলো না মনির জন্য? আশেপাশে অসংখ্য রোগী, রোগীর আত্মীয় স্বজনেরা, কারোর মনে একটি প্রশ্ন আসলো না, কে হতভাগা বিছানায় শুয়ে আছে রক্তমাখা মুখ নিয়ে, রক্তমাখা মাথা নিয়ে? কে হতভাগা? কার মায়ের সন্তান? কারো একবারও মনে হলো না? আমরা বড় বড় কথা বলি, দেশ জয়ের কথা বলি, চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের কথা বলি, দর্শনের কথা বলি, কিন্তু কাজের বেলায় কিন্তু দেখা মেলে না। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে নিরিবিলি থাকা অসম্ভব, তাও একটি হাসপাতালের মতো জায়গায়। বাংলাদেশ ঢাকা মেডিকেলের মতো একটি জায়গায় যেখানে মানুষ গিজগিজ করছে, সেখানে একটি রক্তাক্ত তরুণ যুবককে কেউ দেখবে না, এটি মূলত ভাবা যায় না। তখন মোবাইল ফোন ছিল না, কিন্তু অ্যানালগ ফোন তো ছিল, কয়েন বক্সের সুবিধা ছিল। কেউ একজন ওকে উদ্ধার করে আবিষ্কার করে হয়তো তার পরিবারকে একটি খবর পাঠিয়ে দিতে পারত। মনির নিজের বড় ভাই বুয়েট পাস একজন প্রকৌশলী। তারও নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধব ছিল যারা মেডিকেলে কাজ করত অথবা লেখাপড়া করত। কেউ কি একজন চিকিৎসককে দিয়ে তাকে সঠিক পরিচর্যা করাতে পারেনি? সেদিন বাংলাদেশে কি একটি মানুষও ছিল না সেদিন যে বাঁচাতে পারত এই যুবকটিকে? পারেনি। আর পারবেই বা কিভাবে? মানুষ মানুষের জন্য চিন্তা করে, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে, মানুষ মানুষকে বাঁচিয়ে তোলে। মানুষ হলে মানুষকে বাঁচিয়ে তোলে। কিন্তু আমাদের স্বার্থপরতা যেন আকাশ ছুঁয়ে গেছে। আমরা সামান্য স্বার্থপর মানুষ থেকে হয়ে উঠেছি যেন এক নার্সিসিস্টিক জাতি। কেউ কাউকে মানুষ বলে গণ্য করে না। বাই স্ট্যান্ডার এফেক্টে সবাই হয়তো ভাবে আমি না, অন্য কেউ কাজটা করবে, এটা আমার দায়িত্ব না, এই কাজের দায়িত্বটা অন্যের। একজন চিকিৎসকের যখন দায়িত্ব ছিল মনিকে চিকিৎসা করা, তখন একজন নার্সের দায়িত্ব ছিল একজন চিকিৎসককে খবরটি পৌঁছে দেয়া। একজন মানুষের দায়িত্ব ছিল যে দেখেছে মনি মৃতপ্রায়, একজন নার্সকে ডেকে আনা। আমাদের সেই ছাত্র বোনটি যে ফার্ম গেট থেকে মনিকে ঢাকা মেডিকেল পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, ওই একটি মাত্র মানুষই কি তখন বাংলাদেশে ছিল? কিন্তু সে একজন সামান্য ছাত্র হয়ে আর কি বা করবে? সে যেটুকু পেরেছিল সেটুকু করেছিল। কিন্তু এমন ভালো মানুষের সংখ্যা এত কম হলে আমরা কিভাবে বাঁচাবো মনিদেরকে? He dies and makes no sign. He dies and makes no sign. উইলিয়াম শেক্সপিয়ার।
মনির মৃত্যুর দিন মনির কোনো আত্মীয়-স্বজন ছিল না তার পাশে। যে কারণে কোনো চিকিৎসা বা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরেও দেখেনি। কিন্তু খুনি সেই চালক সে মনির কাছে ফিরে এসেছিল, কারণ মনির ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র। সেই খুনি চালকের সেটি প্রয়োজন ছিল। সে ফিরে এসে মনির প্যান্টের পকেট থেকে অথবা শার্টের বুক পকেট থেকে সে তার পরিচয় কাগজপত্রগুলো সরিয়ে ফেলে, যাতে তাকে কেউ শনাক্ত করতে না পারে। সেই খুনি কি এখনো ভালো আছে? সেই খুনি কি এখনো সুখে আছে? সেই খুনি কি এখনো তার সন্তানকে প্রাণ ভরে দোয়া করে? সেই খুনি আসলে কি করে? ঘাতক নিজের জীবনের ভয়ে সে যে এই কাজগুলো করেছে, একের পর এক অপরাধ করেছে, একটি অপরাধ ঢাকতে গিয়ে আরো একটি অপরাধ করেছে, সব অপরাধগুলো যেন একসাথে মিলে একটি বিশাল পাপে পরিণত হয়েছে। সে পাপের বোঝা সে কি বয়ে বেড়াতে পারে আজ? সেই খুনি কি তার কর্মের কর্মফল আজও পেয়েছে? আর পেলেই বা কি? আমরা মনিকে হারিয়েছি, মনি হারিয়ে গেছে। প্রতিটা কর্মেরই কর্মফল থাকে। সেও হয়তো হারানোর বেদনা কোনোদিন অনুভব করবে। যে অন্ধকারে ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে মনির মৃত্যুর জন্য সেই খুনি, যে মনিকে বাঁচানোর চেষ্টা তো করেইনি, বরং তার মৃত্যুর জন্য অপেক্ষা করেছিল। মনির মৃত্যুর সঙ্গে সঙ্গে সে মনিকে বেওয়ারিশ ঘোষণা করে, সেই খুনি চালক মনিকে বেওয়ারিশ ঘোষণা করে আজিমপুরে কবরস্থানে আরো আরো 18টি বেওয়ারিশ লাশের সাথে তাকে কবর দিয়ে রাখে। সাধারণত যে কোনো বেওয়ারিশ লাশের 72 ঘন্টা মর্গে রাখার কথা, কিন্তু সেই খুনি চালক 48 ঘন্টার মধ্যেই মনিকে কবর দেওয়ার জন্য বাধ্য করে কর্তৃপক্ষকে। কিন্তু আমার প্রশ্ন, কিভাবে? কর্তৃপক্ষ প্রশ্ন করেনি নাকি টাকা দিলে বাংলাদেশে সব সম্ভব? কর্তৃপক্ষ কি প্রশ্ন করেনি কেন আমাকে 72 ঘন্টার জায়গায় 48 ঘন্টায় এই অপরিচিত মানুষটিকে কবর দিতে হবে? কে? মনির বাড়ি ঢাকাতে, বাসাবোতে। বাসাবো থেকে আজিমপুরে যেতে কতটুকু সময় লাগে? ভাবতেই গা শিউরে ওঠে। এমন কত শত কোটি নিযুত অযুত মনির অভিশাপে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে আছে, ভাবতে গা শিউরে ওঠে। মনির পরিবারের সদস্যরা এবং ওর বন্ধু বান্ধব সবাই ওকে খুঁজতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন বাদে তাদেরকে কেউ খবর দেয়নি যে তাদের সন্তান, তাদের ভাই, তাদের বন্ধু এই পৃথিবীতে আর নেই। তার মৃত্যু হয়েছে। সে বেওয়ারিশ হয়ে গেছে। যে ইসমত মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা চারুকলার যে সর্বশ্রেষ্ঠ ছাত্র, সে এখন বেওয়ারিশ হয়ে গেছে। সে খবর কেউ দেয়নি আমাদেরকে। মনির মৃত্যুর খবর সর্বশেষে মনির পরিবার জানতে পারে। হয়তো কোনো সাংবাদিক বন্ধু কোনো খবরের কাগজে দেখেছিল এক বেওয়ারিশ লাশের ছবি, কিন্তু তাকে চিনবে কিভাবে? আপনি চিনবেন আপনার তরতাজা হাস্যোজ্জ্বল এক বন্ধুকে খবরের কাগজের কোনো এক কোনায় সাদা কালো ছবি দেখে, যার মুখ গেছে ফুলে, যার মুখে ভরা জমাট রক্ত? আপনি পারবেন চিনতে? আপনি পারবেন না চিনতে। সে কারণে
মনির বন্ধুরা মনির ছবি দেখেও চিনতে পারেনি যে এটা আমাদেরই বন্ধু। অক্টোবর মাসের শুরুর দিকে আমরা জানতে পেরেছিলাম যে মনি নেই, মনি চলে গেছে। 1998 সালের 27শে সেপ্টেম্বর থেকে 2025-এর 27শে সেপ্টেম্বর, বছর হলো? কয়েক হাজার বছর হয়ে গেছে না? I died as a mineral. I died as a mineral and became a plant. I died as a plant and rose to animal. I died as an animal and I was a man. Why should I fear? When was I less by dying? রুমি তার জীবনে মাত্র 2টি পাসপোর্ট সাইজের ছবি তোলে। একটি এসএসসি পরীক্ষার সময়, আরেকটি পাসপোর্টের জন্য ছবি তোলে কারণ সে প্রস্তুতি নিচ্ছিল এই হতভাগা দেশে আর থাকবে না। সে অস্ট্রেলিয়া চলে যাবে, সে উচ্চতর ডিগ্রি নিবে। সে সময় আমাদের ফোন ছিল না, আমরা সেলফি তুলতে পারিনি, আমরা যখন তখন বন্ধুরা মিলে ছবি তুলতে পারিনি। সেই 2টি ছবিই ছিল তার স্মৃতি আমাদের কাছে। আমরা চারুকলার ছাত্রছাত্রীরা মিলে কয়েকদিন আন্দোলন করি। দিনের পর দিন আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করি, নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। এদেশে যেন ভালোটা হতেই পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়, সবাই রাস্তায় নামে, গলা ফাটায়, 2-4টা গাড়ি ভাঙচুর করে, সমস্যার সমাধান হয় না। এ ধরনের মধ্যবিত্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশের জন্য কাজ করতে হবে, যেমনটি মনি চেয়েছিল। একটি দেশে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যায়, কিন্তু তার কোনো বিচার হয় না। সে দেশের বিচার ও আইন আদালত নিয়ে নাগরিকদের সংশয় থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনো সভ্য দেশে এমন ঘটনা বেশ বিরল। এই দেশের কারো মনে একচুলো সমবেদনা, সহমর্মিতা কিংবা কোনো ধরনের সহযোগিতা আমি সেদিন পাইনি। আমি সেদিন মনির আত্মাকে বলেছিলাম, এই পোড়া দেশে আমি আর থাকবো না মনি। এ পোড়া সমাজ আমার জন্য নয়। কারণ এই পোড়া ক্ষত সারিয়ে তোলা প্রায় অসম্ভব। আমাদের দেশটা সেই 90-এর দশকের শুরুতেই পচতে শুরু করেছিল, যেখানে শিল্পী আর কবিদের হৃদয় শুধু শকুনের খাদ্য বই আর কিছু নয়। এই পৃথিবীকে আমরা কি তবে একটি মৃত্যুভূমি ভাবতে পারি? সমাধিক্ষেত্র? এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিওরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু? কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার? কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল। স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ। ক্রমাগত ঘটনার সমন্বয় মনির মৃত্যু নিশ্চিত করেছিল। এটিও নিশ্চিত হলো যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কোনো সমাপ্তি ঘটবে না নিকট ভবিষ্যতে। সেই ঘটনাগুলো হলো, গাড়ির চালক ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছিল না, তার গতি ছিল স্বাভাবিকের থেকে বেশি, মনি ফুটপাত দিয়ে হাঁটছিল। পুলিশ দায়িত্ব পালনে চরম অবহেলা করেছিল। হাসপাতাল চিকিৎসক নার্সদের তাদের দায়িত্ব পালন করেনি। হাসপাতালে চিকিৎসক ও নার্সরা তাদের দায়িত্ব পালন করেনি। বিশ্ববিদ্যালয় কি ভূমিকা পালন করেছে আমি জানি না, করলে হয়তো ফল পাওয়া যেত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কি দুর্নীতিমুক্ত ছিল?
তারা কোনো পদক্ষেপই নেয়নি। খবরের কাগজে দায়সারাভাবে কতগুলো খবর ছাপালো, পরে কোনো ইনভেস্টিগেশন হলো না, কোনো ফলো আপ নিউজ হলো না। বন্ধু বান্ধবরা আমরা 1 বছর মনির মৃত্যুবার্ষিকীতে প্রদর্শনী করলাম, দায়িত্ব ইস্তফা দিয়ে এরপরে যে যার মতো চলে গেলাম। এরপরে মনিকে নিয়ে খুব একটা কেউ কাজ করিনি আমরা, কথা বলারও কোনো সুযোগ হয়নি। মনির পরিবারের সাথে আমরা কজনই বা গিয়ে যোগাযোগ রক্ষা করবার চেষ্টা করেছি, কেউ করিনি। কেউ এসব কষ্টকর কথা কাউকে তুলতে চায় না, আমরা সবাই চাপা দিয়ে রাখি। সবাই আমরা সমস্যায় গলা পর্যন্ত ডুবে আছি, আমরা নতুন কোনো সমস্যা যোগ করতে চাই না আমাদের জীবনে, কারণ আমরা কোনো সমস্যার সমাধান চাই না। যে দেশে অধিকাংশ নাগরিকই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, সৎ নয়, পরিশ্রমী নয়, সে দেশের ভবিষ্যৎ এখন অত্যন্ত সুস্পষ্ট। শিল্পী মিশুক মুনির এবং তারিক মাসুদের মতো দুজন প্রতিভাবান মানুষও এই দেশের রাস্তায় মরে পড়েছিল। কারণ সেই মনির মৃত্যুর সময় থেকে আজ পর্যন্ত সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা বেড়েছে, বই কমেনি। আর গত 1 বছর ধরে আমাদের অপমৃত্যু, অকাল মৃত্যু, সমস্ত ধরনের মৃত্যু আমরা দেখছি চারিদিকে। আর আমাদের শিল্পীদের শিল্পচর্চা করা তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 2018 সালে একবার ডেইলি স্টারে খবর আসলো এবছর সেই বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় 2500। 2017 সালে আমি যখন শাহবাগের মোড়ে জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলাম, দেখলাম একটি সাইনবোর্ড, সেখানে লেখা টেম্পু ঢোকা নিষেধ। কিন্তু টেম্পু তো ঢুকলোই, একই সঙ্গে আমি দেখলাম টেম্পুর চালক সেই দায়িত্বে থাকা সিকিউরিটির হাতে কি যেন একটা গুজে দিল। কি জানি কি গুজে দিল। পৃথিবীতে বহু দেশে বহু দুর্নীতি আছে, কিন্তু আমাদের মতো এমন নজির কি আছে কোথাও? দেশের জনসংখ্যা দেশের থেকে বহু গুণে বেশি, এবং এই সমস্ত কারণগুলো আমাদের শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষদের জানা। শিক্ষিত আচরণ করবার উপায়টুকু শুধু জানা নেই। আমাদের জানা নেই সভ্যতা কাকে বলে। নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব একটি রাষ্ট্রকে গড়ে তোলবার। আর প্রতিদিন কাজে যেতে হলে রাস্তায় নামতে হবে, রাস্তায় নামতে হলে আমাদের সেখানে আইন মেনে চলতে হবে। No evil can happen to a good man, either in life or after death. Plato. কথায় বলে, যেটার যোগ্য তুমি না, সেই কাজটি করাটা ঠিক না তোমার জন্য। আমি যদি ট্রাফিক আইন না মানতে পারি, আমার অধিকার নেই গাড়ি চালানোর। আমি যদি রাস্তা দেখে রাস্তা পার না হতে পারি, সেই রাস্তায় চলাচলেরও আমার কোনো অধিকার নেই। আমরা যদি আমাদের জীবনকে মূল্য না দেই, কারো দায়িত্ব নয় সেটার মূল্য দেবার। আমরা মানুষকে মানুষ বলে গণ্য করি না, আমাদের সেই অভ্যাসটার পরিবর্তন করতে হবে। মনি একজন মুক্তমনা মানুষ ছিল। সব ধর্মের মানুষের প্রতি তার যেমন ভালোবাসা ছিল, তেমন ছিল সব ধর্ম বা সংস্কৃতির উপরে গভীর শ্রদ্ধাবোধ। বৌদ্ধ দর্শনের প্রতি ছিল ওর গভীর আগ্রহ, এবং ও নিয়মিত ধ্যান করত। মনির হাত ধরেই আমি প্রথমে বনসাই সম্পর্কে জানবার ও দেখার সুযোগ পেলাম। এমন অনেক নতুন নতুন বিষয় নিয়ে ওর আগ্রহ। এমন জ্ঞান পিপাসু প্রাণবন্ত যুবকের মৃত্যুতে বাংলাদেশের একটি গাছের পাতাও নড়ল না। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতেও পারল না যে তারা কি হারালো।
আমরা অনুভূতিহীন এক দেয়ালের মতো হয়ে গিয়েছি। 18 কোটি দেয়াল যেন একে অন্যের সামনে দাঁড়িয়ে আছি। কেউ কারো আবেগ অনুভূতিগুলোকে স্পর্শ করতে পারি না। জীবন যেখানে সহজ, মৃত্যু তো হবেই। ব্যাঙের ছাতার মতো মানুষ জন্মাচ্ছে আর মরছে। বাকি সবাই বৈষয়িকতায় ব্যস্ত আমরা। মনির মৃত্যুর ঠিক 10 বছর পর আমার রঙের মধ্যে খুঁজে পাই একটি পেন্সিল হোল্ডার, যা আমি প্রথমে চিনতে পারিনি। পরে মনে হলো এটা তো মনির পেন্সিল হোল্ডার। জীবন কত ক্ষণস্থায়ী হতে পারে, মানুষের জীবন কত ক্ষণস্থায়ী হতে পারে। একটি পেন্সিল হোল্ডার, সেটাও রয়ে গেছে, কিন্তু একজন জলজ্যান্ত মানুষ হারিয়ে গেছে চিরতরে। আমি সেই পেন্সিল হোল্ডারকে আমার শিল্পকর্মে চিরস্থায়ী করে রাখলাম। মনির উপহার দেয়া কবিতার বইগুলোও তো রয়ে গেছে আমার কাছে। মানুষের জীবন কত বিশাল হতে পারে, সেই জীবনই একটি ফুলের থেকেও সংক্ষিপ্ত হতে পারে কোনো কোনো সময়। আপনারা দয়া করে একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, আপনি নিজেও ঠিক এমন ভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কেউ আসছে না সাহায্যের হাত বাড়িয়ে। শেষ পর্যন্ত প্রিয় মানুষদের ছেড়ে চলে যাচ্ছেন অন্ধকারের দিকে। মনির চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করুন দয়া করে। এরপরে চিন্তা করুন আপনার প্রিয় কারো মুখ হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তাকে কেউ বাঁচাতে আসছে না। শেষে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ছে। চিন্তা করুন একবার দয়া করে। আপনার কষ্ট হচ্ছে, চোখ ভিজে উঠছে। ঠিক তাই, কেউই চায় না অকাল মৃত্যুর কোলে ঢলে পড়তে, বা আমাদের প্রিয় মানুষেরা এমন করে বেওয়ারিশ হয়ে যায় যে আমরা শেষ বিদায়টুকুও জানাতে পারি না। আমাদের মনের চোখ খোলার এটাই শ্রেষ্ঠ সময়। হৃদয়ের গভীরে কোথাও হয়তো মনে হয়েছিল এই পৃথিবী ওর জন্য না, ওর জন্য প্রতীক্ষা করে আছে চমৎকার এক পৃথিবী। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অদ্ভুত আধার এক। জীবনানন্দ দাশ। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।